এক যুগ পর সেনাকুঞ্জের খালেদা জিয়া উপভোগ করলেন সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠান। সুযোগ দিতে পেরে গর্বিত ডক্টর ইউনূস। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি। ডিসেম্বরে ঢাকা দিল্লি পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, প্রাধান্য পাবে হাসিনাকে ফেরত পাঠানোর ইস্যু, বাংলাদেশ নিয়ে অপপ্রচারের নিন্দা। রাজধানীতে বেড়েছে হত্যাকাণ্ড, নিরাপত্তা নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ, রাজনৈতিক ও আধিপত্য বিস্তারী কারণ বলছে র্যাব। ক্রাইম ম্যানেজমেন্ট যে আমাদের যে ডেটা আমাদের যে বিভিন্ন ব্যাটালিয়নে রয়েছে এবং পুলিশের সাথে এবং যৌথ বাহিনীর ব্যানারে আমরা সে সকল তথ্যগুলো পর্যালোচনা করছি যে কারা এই ধরনের কার্যকলাপে জড়াচ্ছে। নতুন কার্গো ইয়ার্ড চালুর পর বদলে গেছে বেনাপোল স্থল বন্দরের চিত্র, আমদানি রপ্তানিতে এসেছে গতি, পণ্য খালাসে কমেছে ক্ষতি। রুগ্ন কর্ণফুলী পেপার মিলে ফিরছে প্রাণ, নতুন প্রকল্পে দরকার ৩৫,০০০ কোটি টাকা, বছরে ১ লাখ টন কাগজ উৎপাদনের লক্ষ্য। এবং বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র, ইহুদির প্রতি বিদ্বেষমূলক সিদ্ধান্ত বলছে ইসরায়েল। আমন্ত্রণ সংবাদ সকালে, দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে সশস্ত্র বাহিনী, সবসময় পাশে দাঁড়িয়েছে জনগণের। বৃহস্পতিবার বিকেলে সেনাকুঞ্জের সশস্ত্র বাহিনী দিবস 2024-এর সংবর্ধনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, গণতান্ত্রিক ও অনুগত নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করে যাচ্ছে সশস্ত্র বাহিনী। এ নিয়ে আরও জানাচ্ছেন ফখরুল ইসলাম। সশস্ত্র বাহিনী দিবস 2024-এর সংবর্ধনা অনুষ্ঠান স্থলে প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদ, সামরিক বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনীতিকদের আগমনে মিলন মেলায় পরিণত হয় সেনাকুঞ্জ। সেনাকুঞ্জের অনুষ্ঠানে প্রায় এক যুগ পর আমন্ত্রিত অতিথি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত হন। বিকেল 4টার পর সেনাবাহিনী প্রধান, নৌ ও বিমান বাহিনী প্রধানকে নিয়ে অভিবাদন মঞ্চে ওঠেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। এই সময় মুক্তিযুদ্ধের বীর শহীদ ও জুলাই অগাস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ তুলে ধরেন প্রধান উপদেষ্টা। আজকের এই বিশেষ দিনে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা। একই সাথে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহত সকলের প্রতি। স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে থেকে কাজ করে আসছে। দেশ ও দেশের বাহিরে শান্তি মিশনে সশস্ত্র বাহিনী দক্ষতার সঙ্গে কাজ করছে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘে আমাদের শান্তিরক্ষীরা 43টি দেশে 63টা ইউএন মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছে। বর্তমানে 12টি মিশনে আমাদের শান্তিরক্ষীরা নিয়োজিত আছে। বিশেষভাবে উল্লেখ্য যে বাংলাদেশ বর্তমানে অন্যতম বৃহৎ নারী শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বে পরিচয় লাভ করেছে। আমরা তাদের জন্য একটা জোরে হাততালি। দেশের গণতন্ত্র ও নেতৃত্বের প্রতি সশস্ত্র বাহিনীর শ্রদ্ধাশীল ভূমিকার কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। সেনাকুঞ্জে কুশল বিনিময় শেষে প্রধান উপদেষ্টার আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ বক্তৃতার মধ্য দিয়ে শেষ হয় সশস্ত্র বাহিনী দিবস 2024। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। প্রায় এক যুগ পর সেনাকুঞ্জে আসলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমন্ত্রিত অতিথি হিসেবে বসলেন প্রধান উপদেষ্টার পাশে। তৈরি হয় এক হাস্যোজ্জ্বল পরিবেশ। এ সময় ডক্টর ইউনূস বলেন, এমন সুযোগ দিতে পেরে গর্বিত অন্তর্বর্তী সরকার। তার সঙ্গে দেখা করেন ছাত্র উপদেষ্টারাও। সাইফুল রিপনের প্রতিবেদন, বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 40 বছরের স্মৃতি বিজড়িত মইনুল রোডের বাসা ছাড়তে হয়েছিল 2010 সালের এই নভেম্বরেই। বালুর ট্রাক দিয়ে তার বাসভবন অবরুদ্ধও রেখেছিল পতিত আওয়ামী লীগ সরকার।
রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘদিনের কারাভোগও করতে হয়েছে তাকে। কারো সাথে আপোষ না করে শেষ পর্যন্ত 12 বছরেরও বেশি সময় পর বিজয়ীর বেশেই সশস্ত্র বাহিনীর আনুষ্ঠানিকতায় যোগ দিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর সংবর্ধনায় যোগ দেওয়ার মধ্য দিয়ে প্রায় 7 বছর পর প্রকাশ্যে এলেন খালেদা জিয়া। সশস্ত্র বাহিনীর আনুষ্ঠানিকতায় তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। পরে সেখানে খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমন্ত্রিত দলের আরো 26 নেতা। অনুষ্ঠানে এসে উপস্থিত সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ঢাকা নয়াদিল্লি পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক। এতে প্রাধান্য পাবে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ইস্যু। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। বলেন, ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে চলা অপপ্রচার দুদেশের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। শিউরি রায়ের প্রতিবেদন। সাপ্তাহিক সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এই সময় ভারত বাংলাদেশের মধ্যে চুক্তি ও সমঝোতার পূর্ণ মূল্যায়নের বিষয়ে 100 দিনের অগ্রগতি নিয়ে কথা বলেন তৌফিক হাসান। বলেন, অগ্রগতি সীমিত, তবে আগামী দিনে উন্নতি হবে বলেও আশা তার। জানান, আগামী ডিসেম্বরে ভারত বাংলাদেশে সচিব পর্যায়ে বৈঠক হবে। এতে দুই দেশের সম্পর্কের আরও গতিশীলতা বৃদ্ধি পাবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান বলেন, ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চলছে। এটি দুই দেশের সম্পর্কের জন্য মোটেও কাম্য নয়। এই বিষয়ে ভারতের হাই কমিশনারকে অবগত করা হয়েছে। ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার চলছে সেটি আমরা বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনকে বিভিন্নভাবে সময়ে জানিয়েছি। আমরা ভারতীয় কর্তৃপক্ষকে এটি জানিয়েছি যে আমাদের দুদেশের পারস্পরিক যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তার পরিপ্রেক্ষিতে এই ধরনের বাংলাদেশ নিয়ে অপপ্রচার মোটেই কাম্য নয়। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরানোর উদ্যোগ নিতে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা পায়নি ঢাকা বলে জানান তিনি। ইন্টারপোলের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে বা সেরকম তো আলাদা একটা সেক্টর আছে, বাট সরকারিভাবে যেহেতু এটা আসলে পররাষ্ট্র সম্পর্কিত বিষয়, কারণ যেহেতু উনি বিদেশে আছেন, এটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাওয়াটাই শ্রেয়, বাট অফিসিয়ালি কিন্তু আমরা এখনো পাইনি। এদিকে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে পাকিস্তান থেকে বাংলাদেশ অনুরোধ পেয়েছে বলে জানান তৌফিক হাসান। বলেন, বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যাচাই করছে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে আরও 4 কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে। নবনিযুক্ত সিএসি বলেন, মানুষ যাতে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সে ব্যাপারে সচেষ্ট থাকবে কমিশন। অবসরপ্রাপ্ত সচিব এএম নাসির উদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করে বৃহস্পতিবার। প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এই কমিশনের উপরে থাকবে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ভার। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলেন, 2014 সাল থেকে মানুষ ভোট দিতে পারেনি। গত জুলাই আগস্টের আন্দোলনে অনেক মানুষ প্রাণ দিয়েছে। এই আন্দোলনের মূল বিষয় ছিল ভোটের অধিকার নিশ্চিত করা। আমি মনে করি যে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে হবে। সবার দাবির মধ্যে অনেকগুলো দাবির মধ্যে মূল দাবিটা ছিল যে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা। মানুষ ভোট দিতে চেয়েছে, যার একটা মুক্ত পরিবেশে, উন্মুক্ত পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চেয়েছে, যেটা মানুষ
বঞ্চিত ছিল, পারে নাই। নির্বাচনে সব দলের অংশগ্রহণের বিষয়ে নানা রকম আলোচনা রয়েছে। এই ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করেন প্রধান নির্বাচন কমিশনার। ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন যাতে উপহার দিতে পারি, তার সেই লক্ষ্যে আমি আমার সর্বশক্তি দিয়ে আমি চেষ্টা করব এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে আমি এই কাজটা করতে চাই। আপনাদের সহযোগিতা চাইবে, সবারই সহযোগিতা চাইব। জুলাই আগস্টের আন্দোলনে মানুষের রক্তের সঙ্গে বেইমানি করা সম্ভব নয়, এই জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে। এখনকার প্রেক্ষাপটে এই দায়িত্বটা আরো অনেক বেশি, বিশেষ করে মানুষ রক্ত দিয়েছে, অনেক ছেলেপেলে রক্ত দিয়েছে। এখন যদি আমরা একটু ব্যর্থ হই, এদের রক্তের সাথে বেইমানি করা হবে, এদের রক্তের সাথে মুনাফিকি করা হবে। এই মুনাফিকি আমরা করতে পারবো না, এই বেইমানি আমরা করতে পারবো না। এই বয়সে এসে এই বেইমানি করার মতো মন মানসিকতা আমাদের নাই। কারণ তাদের যে প্রত্যাশা কড়ায় গন্ডায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা আমি করব। নতুন নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুল রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদ আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ফজল মোহাম্মদ সানাউল। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। গেল 2 মাসে রাজধানীতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে অন্তত 68 জন, আহত শতাধিক। একের পর এক ঘটনায় সাধারণ নাগরিকের জীবনের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। রাব বলছে পারিবারিক, রাজনৈতিক ও আধিপত্য বিস্তারে ঘটছে এসব হত্যাকাণ্ড। রাব বলছে জনজীবনে স্বস্তি ফেরাতে চেষ্টার কোনো কমতি রাখছেন না তারা। সাদাত নিশাদের প্রতিবেদন। রাত তখন 1:45। সিসিটিভি ফুটেজে দেখা যায় 3 যুবক একটি বাসায় প্রবেশ করছেন। ঘণ্টাখানেক পর দেয়াল টপকে এক প্রকার দৌড়ে পালাচ্ছেন তারা। এবার দেখা যাক মূল ঘটনা কি। পশ্চিম ধানমন্ডির 8/A নম্বর সড়কের 294/A নম্বর বাসার দোতলায় থাকতেন আব্দুর রশিদ ও তার স্ত্রী সুফিয়া রশিদ। তারাই ভবনটির মালিক। দুজনই পেশায় চিকিৎসক। বছরের বেশিরভাগ সময় তারা যুক্তরাজ্যে থাকেন। বৃহস্পতিবার ভোর রাতে আব্দুর রশিদকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। দরজাটা খোলা রাখছিল রাতের বেলায় 2টা 2:30-টার দিকে। তখন মনে হয় দিক দিয়ে উঠা ওই ভিতরে ঢুকছে। ঢুকে যখন আপনার ওই চিল্লাপাল্লা শুরু হয়েছে, তখন বা পাশে স্টেপ করছে আর কি, ছুরি দিয়ে আঘাত করছে। যত তাড়াতাড়ি পারি সিএনজিতে করে ইবনে সিনা হসপিটালে নিয়ে যাই। তো নিয়ে যাওয়ার পর ওখান থেকে ওনারা বলে যে ইনি আর নেই। সম্প্রতি হাজারীবাগ এলাকায় সাইকেল চুরিতে বাধা দেওয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে সাদাত হোসেন শান্ত নামে একজনের মৃত্যু হয়। আমার বাচ্চারা আমি পক্ষে করে এমনি করে লেগেছি, এমনি করে আনতে পারি নাই। জানা মতো ফুসফুসে খোঁচা লাগছে, তার জন্য আমার বন্ধু মারা গেছে। আমরা এটার শাস্তি চাই, ওর ফাঁসি চাই। মিরপুরে বাবার হাতে ছেলে খুন, আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধে খুন হলেন জমির মালিকের ছেলে। এই ঘটনাগুলো এখন প্রতিনিয়তই পত্রিকার শিরোনাম। এভাবে হত্যা আর খুন জানা হয়ে উঠছে নিত্যদিনের সঙ্গী। রাজধানীতে যে হারে চুরি ছিনতাই বাড়ছে তাতে আতঙ্কিত নগরবাসী। সারা দেশে গেল 2 মাসে প্রতিদিন গড়ে 2টি করে হত্যার ঘটনা ঘটছে। আমি জিগাতলা কাঁচা বাজারের ওখানে থাকি। আমাদের ওইদিকেও ছিনতাইকারী হুট করে রাতের মধ্যে দেখা যায়। নিরাপত্তা তো নাই ভাইতেছে, নিরাপত্তা অবস্থা খুব খারাপ, মানে শুধু এইখানে ছিনতাইকারী সব জায়গায় হইতেছে। ডিএমপির তথ্য মতে 5 আগস্টের পর এখন পর্যন্ত হত্যা মামলা হয়েছে 325টি। হত্যায় জড়িত থাকার অপরাধে র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন 254 জন। র্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইংয়ের পরিচালক দেশ টিভিকে জানান, পারিবারিক, রাজনৈতিক এবং আধিপত্য বিস্তারকে ঘিরে ঘটছে হত্যাকাণ্ড। সামাজিকভাবে কিছু কারণ রয়েছে, পারিবারিক কারণ রয়েছে, রাজনৈতিক কারণও রয়েছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছুটা যে আমাদের প্রভাব বিস্তার নিয়ে একটা আধিপত্য বিস্তার নিয়ে একটা কারণ রয়েছে। এই ধরনের অপরাধ দমনে ব্লক রেড দিয়ে কার্যক্রম চালাচ্ছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। ক্রাইম ম্যানেজমেন্ট যে আমাদের যে ডেটা, আমাদের যে বিভিন্ন ব্যাটালিয়ন রয়েছে এবং পুলিশের সাথে এবং যৌথ বাহিনীর ব্যানারে আমরা সে সকল তথ্যগুলো পর্যালোচনা করছি যে কারা এই ধরনের কার্যকলাপে জড়াচ্ছে এবং তাদেরকে আইডেন্টিফাই করে আমরা মূলত কার্যকরী করছি। জামিনে মুক্তি পাওয়া সন্ত্রাসীরা কেউ ফের অপরাধে জড়াচ্ছে কিনা সে বিষয়েও নজরদারি বাড়িয়েছে র্যাব। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। শীতের আমেজে মেতেছে উত্তরবঙ্গ। লালমনিরহাট ও পঞ্চগড় থেকে এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশাহ ও রাশিদুজ্জামান বাবু। প্রথমে যাব লালমনিরহাটে জামাল বাদশার কাছে। জামাল, শীতের দাপট কেমন দেখছেন লালমনিরহাটে? জনজীবনে কি প্রভাব নিয়ে আসছে শীতকাল, জানাবেন আমাদের।
লালমনিরহাটে কিন্তু এখন পর্যন্ত শীত খুব বেশি দাপট ফেলতে পারেনি, তবে দিনের শুরুতে এবং সন্ধ্যায় ও রাত্রেবেলা কিন্তু হিমেল হাওয়ার কারণে শীত অনুভূত হচ্ছে। অর্থাৎ শীতকাল যে আসছে এমন বার্তা কিন্তু এই প্রকৃতি আসলে দিচ্ছে। সকালবেলা হালকা কুয়াশা এবং হিমেল হাওয়া, এছাড়া কিন্তু রাত্রেবেলা কিন্তু ঘন কুয়াশাও অনেক সময় আমরা লক্ষ্য করেছি। এছাড়া শীত শুরুর পূর্বেই এই হেমন্তের সময়ে যে ঠান্ডা অনুভূত হচ্ছে এর প্রভাব জনজীবনে পড়েছে। অর্থাৎ আবহাওয়ার পরিবর্তনের কারণে শিশু এবং বয়োজ্যেষ্ঠ রোগীর সংখ্যা হাসপাতালগুলোতে কিছুটা বৃদ্ধি পেয়েছে। এছাড়া কৃষকের জীবনেও কিন্তু এই হেমন্তের যে শীত সেটি প্রভাব ফেলেছে। অর্থাৎ যে শীতকালীন সবজিগুলো রয়েছে, বিশেষ করে আগাম জাতের আলু যারা চাষাবাদ করেছে সেই আলুর কিছুটা ক্ষতিগ্রস্ত আসলে হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে কিন্তু আসলে ব্যয় বাড়বে বলে কৃষকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে শীত শুরুর পূর্বেই অর্থাৎ ভোরবেলা শিশির ঘাসের ডগায় কিন্তু জমা হচ্ছে, তবে সূর্য উকি দেওয়ার সাথে সাথেই এই চিকচিক করতে থাকা শিশির কিন্তু আসলে দূরে সরে যাচ্ছে। তবে দিনকে দিন এই শিশির জমে থাকার সময় কিন্তু দীর্ঘ হচ্ছে। সব মিলিয়ে যদি বলতে চাই, শীতের দাপট তীব্র না থাকলেও শীতের আগমনী বার্তার যে সব বৈশিষ্ট্য সেটি কিন্তু হেমন্তে লালমনিরহাটে আসলে দৃশ্যমান হচ্ছে এবং ধীরে ধীরে এই শীতের দাপট বাড়বে। শীতকাল আসার আগেই কিন্তু লালমনিরহাটে ঘন কুয়াশাও বাড়তে পারে বলে আবহাওয়ার যে কর্মকর্তা রয়েছেন মোস্তাফিজুর সেটি জানিয়েছেন। আরেকটি তথ্য যে জানাতে চাই, গত কয়েকদিন ধরে কিন্তু 20 ডিগ্রি তাপমাত্রার নিচে তাপমাত্রা রয়েছে। আজকে সকাল 6টায় কিন্তু লালমনিরহাটের তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসলে ছিল। সব মিলিয়ে লালমনিরহাটে শীতের দাপট তীব্র না হলেও সকালবেলা হালকা কুয়াশা এবং হিম বাতাস আসলে আমরা লক্ষ্য করেছি এবং এর প্রভাব কিন্তু কৃষক এবং সাধারণ যে মানুষজন রয়েছে তাদের উপর পড়তে শুরু করেছে। এছাড়া পোশাক পরিচ্ছদেও কিন্তু মানুষের পরিবর্তন এসেছে। সকালবেলা এবং সন্ধ্যাবেলা কিন্তু গরম কাপড় আমরা পরিধান করতে দেখেছি। শীতের আরো খবর জানাতে আমরা যেতে চাই উত্তরের আরেকটি জেলা পঞ্চগড়ে। সেখানে অপেক্ষা করছেন রাশিদুজ্জামান বাবু। বাবু ভাই, আপনি একটু জানাবেন যে পঞ্চগড়ে শীতের বর্তমানে কেমন দাপট এবং সব মিলিয়ে কি অবস্থা সেখানে? ধন্যবাদ জামাল। আসলে আপনি জানেন যে দেশের সর্বোত্তরের জেলা কিন্তু পঞ্চগড়। এই পঞ্চগড় থেকে কিন্তু আসলে হিমালয় খুব কাছাকাছি, 165 কিলোমিটার দূরে হিমালয় অবস্থিত হওয়ার কারণে কিন্তু আসলে পঞ্চগড়ের দিয়ে হিমেল বাতাস কিন্তু প্রতিদিনে বইতে থাকে। বিশেষ করে আমরা দেখি যে শীতের যে মৌসুম, সেই মৌসুমে আসলে শীতের তীব্রতা কিন্তু আসলে প্রতি বছরেই যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি কিন্তু পঞ্চগড়ের জেলার উপর দিয়ে প্রবাহিত হয়। যেই কারণে কিন্তু পঞ্চগড়ের শীত অন্যান্য জেলার থেকে একটু ব্যতিক্রম হয়ে থাকে। আমরা দেখেছি যে প্রতি বছরে যেহেতু সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডটি পঞ্চগড়ে হয়ে থাকে, এর পাশাপাশি শীত এলেই কিন্তু আসলে যদিও শীত আসতে আরও কিছুদিন বাকি রয়েছে। এর মধ্যে আপনাকে জানিয়ে রাখি যে শরতেই আসলে শীতের যে আবহাওয়া, সেই আবহাওয়া কিন্তু দেখা মিলে পঞ্চগড় জেলায়। এবারে কিন্তু কিছুটা দেরি, অর্থাৎ হেমন্তকালে কিন্তু আসলে দেখা গেছে শীতের তীব্রতা বাড়ছে। অর্থাৎ এখন থেকে শুরু হয়েছে শীতের তীব্রতা, যেই কারণে কিন্তু আসলে আমরা দেখেছি যে জায়গায় অবস্থান করছি তেপগড়িয়া বাজার, এই তেপগড়িয়া বাজারে কিন্তু অনেকেই আসলে শীত বস্ত্র পরে এসেছেন। আমরা যদি জানাতে চাই যে আসলে পঞ্চগড়ের শীত এত বেশি হয় যে আর কিছুদিন গেলে অর্থাৎ শীতের যে ঋতু, সেই ঋতুতে যদি চলে আসে, সেই ঋতুতে আসলে কনকনে ঠান্ডা হিমেল বাতাসে মানুষ একেবারেই কিন্তু জড়সড় হয়ে পড়ে। অর্থাৎ মানুষ কিন্তু আসলে নির্দিষ্ট যে কাজ থাকে সেই কাজে কিন্তু আসলে বের হতে পারে না, যেই কারণে কিন্তু আসলে দৈনন্দিন যে কাজ সেই কাজ হয় না। আর আপনাকে একটু কোথাও জানি যে এদিকে অধিকাংশ মানুষ কিন্তু কৃষিকাজের উপর নির্ভরশীল। কৃষিকাজ সহ পাথর শ্রমিক, বালু শ্রমিক এবং চা শ্রমিক, এরা কিন্তু আসলে প্রতিদিনেই যদি নির্দিষ্ট কাজের যোগদান করতে না পারে তাহলে তাদের দৈনন্দিন আয় কিন্তু কমে যায়। যেই কারণে কিন্তু আমরা দেখছি যে আসলে তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায় শীতের মৌসুমে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। জানা, ধন্যবাদ আপনাদেরকে। লালমনিরহাট ও পঞ্চগড় থেকে আবহাওয়ার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।
মূল্য নির্ধারণ কাঠামো সংস্কার হলে জ্বালানি তেলের দাম 10 থেকে 15 টাকা কমানো সম্ভব বলে জানিয়েছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আর বিদ্যুৎ খাতে ভর্তুকি তুলে নিলে যেসব চ্যালেঞ্জ রয়েছে তার মধ্যে প্রধান হচ্ছে দাম বেড়ে যাওয়া। অথচ এর মধ্যেও বিপিসি সহ এ খাতের কোম্পানিগুলো যে মুনাফা করছে তার বোঝা সাধারণ মানুষের উপর পড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। জ্বালানি ও বিদ্যুৎ খাতে ভর্তুকি তুলে নিলে যেসব চ্যালেঞ্জ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে মূল্যবৃদ্ধিতে চাপ বাড়বে সাধারণ মানুষের উপর। অথচ এই পরিস্থিতিতেও বিপিসি সহ এ খাতের কোম্পানিগুলো করেছে অধিক মুনাফা। বৃহস্পতিবার সিপিডি আয়োজিত বাজার ভিত্তিক জ্বালানি দাম নির্ধারণের সম্ভাবনা ও সংস্কার নিয়ে আলোচনা হয়। এ সময় হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েও তেলের দাম কেন কমছে না সেই প্রশ্ন তোলে পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশন। সারা জীবন শুনে আসছি আমরা বিবিসি না সরকার হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। আমি অনেকবার বিবিসির চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে বলতাম, জ্বালানি সচিবের কাছে গিয়ে বলতাম যে ভর্তুকিটা যে দিচ্ছেন কেন দিচ্ছেন, কোথায় দিচ্ছেন, কেন দিতে হচ্ছে, এটা একটা ব্যাখ্যা দেন না ভাই। বিগত আওয়ামী সরকার আমলে একের পর এক আইনের মাধ্যমে ব্যবসায়ী গোষ্ঠীকে যে সুবিধা দেওয়া হয়েছে সেটা এ খাতের বড় ক্ষতি করেছে বলে জানান এই বিশেষজ্ঞ। বিগত সরকার ব্যবসায়ীদের সরকার ছিল, তারা তাদের স্বার্থ সংরক্ষণ করতে যে নানা ধরনের পরিবর্তন, পলিসি, আইন কানুন, সেগুলো আপনারা জানেন, আমি ডিটেলসে যাব না, তারা করার দরকার মনে করেছে। কিন্তু আজকের সরকারের তারই ধারাবাহিকতায় তেলের মূল্য, ডিজেলের মূল্য, পেট্রোলের মূল্য, কেরোসিনের মূল্য তার নিজের হাতে কেন রাখতে? এদিকে 50,000 কোটি টাকা লেনদেনের মধ্যে 3 থেকে 4,000 কোটি টাকা মুনাফা অনেক কম বলে জানান বিপিসির চেয়ারম্যান। 50,000 কোটি টাকা টার্নওভারে 3,000 কোটি টাকা কিন্তু লাভের অঙ্কে খুব বেশি কিছু না। এটা যদি আপনি ইন বিজনেস টার্ম চিন্তা করেন যে 50,000 কোটি 7%, সো এটা কিন্তু একেবারে কম। এই সময় বিইআরসির চেয়ারম্যান জানান 5ই আগস্টের পরে জ্বালানি তেলের দাম কমানোর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আদর্শ যে সিচুয়েশন, যে আইডিয়াল সিচুয়েশনে কাজ করার যে অভিজ্ঞতা, এটা বিইআরসি কিন্তু হয়নি। সো এনাবলিং এনভায়রনমেন্ট যদি হয়, আইডিয়াল সিচুয়েশন যদি হয় কাজ করার, নিঃসন্দেহে দ্যাট উইল ইমপ্রুভ দ্য এফিসিয়েন্সি অফ বিইআরসি ইন ফিউচার। বিগত সময়ে যারা অতিরিক্ত মুনাফা করেছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান আলোচকরা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। প্রাণ ফিরে পেল দেশের সবচেয়ে বড় বেনাপোল স্থল বন্দর। নতুন কার্গো ইয়ার্ড চালুর পর বদলে যাচ্ছে বন্দর কার্যক্রম। গতি এসেছে আমদানি রপ্তানি বাণিজ্যেও। দ্রুত পণ্য খালাসে কমেছে ক্ষতির পরিমাণ। সড়কে নেই যানজটও। যশোর থেকে সহকর্মী সালাউদ্দিন সাগরের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্ট। গেল 14 নভেম্বর উদ্বোধন হয় যশোরের বেনাপোল স্থলবন্দরের কার্গো ইয়ার্ড। এর মধ্য দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য পেয়েছে নতুন গতি। শুধু পণ্য আনা নেওয়ার ক্ষেত্রেই নয়, নানা সুযোগ সুবিধায় স্বস্তি এসেছে সংশ্লিষ্ট সবারই। নবনির্মিত এই স্থাপনায় পার্কিং ইয়ার্ড, কার্গো ভবন সহ আছে আধুনিক সেবা ভবন। এছাড়াও আছে 100 টন ক্ষমতা সম্পন্ন 2টি ওয়েব্রিজ স্কেল, গোসলখানা, রেস্তোরাঁ, বিশ্রামাগার সহ নানা সুবিধা। টার্মিনালটা হয়েছে, আমাদের খুব আনন্দ হয়েছে যে আমরা গাড়িগুলো ঠিকভাবে জায়গা মতো রেখে আমরা যাতে পরিচালনা করতে পারি। আমাদের এর ভিতরে আগে যেরকম বাইরে যে কষ্টটুকু, সেটা অনেকটাই উপকার আছে। ড্রাইভারদের জন্য থাকার সুবিধা, খাওয়া দাওয়ার সুবিধা, গা গোসল দেওয়ার সুবিধা, একটু গা গোসল ধুইলাম, একটু আরাম করলাম, একটু রেস্ট করলাম। এদিকে সব সুবিধা এক টার্মিনালে থাকায় পণ্য জটের পাশাপাশি সড়কে কমেছে যানজট। স্বস্তি ফিরেছে বন্দর সংশ্লিষ্ট সহ স্থানীয়দের মাঝেও। এই পার্কিংটা হয়ে যেমন 3খানা হোটেল আছে, মুসলিম হোটেল আলাদা, হিন্দু হোটেল আলাদা। আগে যেমন বাংলাদেশে যেটা ছিল না, রাস্তায় গাড়ি ধোয়াতে এখানে গাড়ি ধোয়াটাই অনেকটাই বেটার। চারিদিকে ক্যামেরা ফ্যামেরা আছে, মাল চুরি হওয়ার ভয় নেই। 1.39 একর জমিতে নির্মিত কার্গো ইয়ার্ডটি পুরোপুরি চালু হতে আরো সপ্তাহখানেক সময় লাগলেও বিভিন্ন স্তরে নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি অত্যাধুনিক সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। সেখানে একদম নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আমাদের যে গেট, সেখানে কার্ডবিহীন কেউ প্রবেশ করতে পারবে না। এছাড়া প্যাসেঞ্জার টার্মিনাল বা অন্যান্য কাজের জন্য এপিবিএন আছে 46 জন। রাস্তায় কোনো গাড়ি দাঁড়াবে না, সকল গাড়ি আমরা কার্গো ভেহিকেল টার্মিনাল অভ্যন্তরে নিয়ে নেব। এতে করে আর যানজটের সমস্যা থাকবে বলে মনে করি না। 319 কোটি 28 লাখ টাকা ব্যয়ে নির্মিত এই কার্গো ইয়ার্ডে একই সঙ্গে 1500 পণ্যবাহী ট্রাক রাখার সক্ষমতাও রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। লোকসানে বিপর্যস্ত কর্ণফুলী পেপার মিল পুরোদমে চালু করতে প্রয়োজন 35,000 কোটি টাকা। প্রকল্পটি পাশ হলে বছরে 1 লাখ টন কাগজ উৎপাদন করতে পারবে প্রতিষ্ঠানটি।
সহকর্মী মিশু মল্লিকের তথ্যচিত্রে সালমা জোহানের ডেস্ক রিপোর্ট। রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় কর্ণফুলী পেপার মিল স্থাপন হয় 1953 সালে। এরপর থেকে পার্বত্য চট্টগ্রামের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। তবে রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু পরিচালনার অভাবে ধীরে ধীরে উৎপাদন কমতে থাকে কারখানাটির। বন্ধ হয়ে যায় বেশিরভাগ প্ল্যান্ট। গেল 16 বছর ধরে প্রতি বছর 30 কোটি টাকা লোকসানে মিলটি। তবে আবারও আশার আলো দেখাচ্ছে একটি প্রকল্প। প্রতিষ্ঠানটিকে আবারও পুরোদমে চালু করতে ওয়াসো ইঞ্জিনিয়ারিংয়ের সাথে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন সম্ভাব্যতার কাজ শেষ করেছে। ইন্টিগ্রেটেড পেপার মিল সহ বনায়ন, পেপার ভিত্তিক কেমিক্যাল প্ল্যান্ট, সোডা অ্যাশ, সোডিয়াম সালফেট ও বেসিক কেমিক্যাল প্ল্যান্ট সহ সিনথেটিক পলিস্টার ফাইবার প্ল্যান্ট স্থাপন করা হবে প্রকল্পের আওতায়। এতে কারখানাটিতে বছরে 1 লাখ মেট্রিক টন কাগজ উৎপাদন সম্ভব হবে। প্রত্যেকটা ক্ষেত্রে জন্য যেখানে সেখানে সংস্কার করা দরকার হলে ইনশাল্লাহ আমাদের মিল ঘুরে দাঁড়াবে। আমরা চাই যে কেপিএমটা যেভাবে সরকার পদক্ষেপ নিতেছে এটাকে ডেভেলপ করার জন্য আমরা চাই এটা হোক। মিলটা এখনো এমন পর্যায়ে আছে ডেইলি 100 টন প্রোডাকশন দিতে পারবে, এরকম ক্ষমতা রাখবে। এটা হলে ভালো হইব। আর আমাদের যে মেশিনগুলো আছে মেশিনগুলো ভালো, এগুলো যদি রিফাইন করে চালায় আরো ভালো হইব। আর নতুন নিলে আরো ভালো হইব। প্রকল্পটির বাস্তবায়ন হলে কর্ণফুলী পেপার মিল আবারও ঘুরে দাঁড়াতে পারবে বলে আশা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের। ইন্টিগ্রেটেড পাল্প মিল সহ আরো 6টা কেমিক্যাল প্ল্যান্ট স্থাপনের জন্য কেপিএম এর পক্ষ থেকে, বিসিআইসির পক্ষ থেকে একটা ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে এবং সেই স্টাডি রিপোর্টটা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে যাচাই বাছাইয়ের কাজ চলছে বিসিআইসি এবং শিল্প মন্ত্রণালয়ে। এই আমাদের পেশকৃত প্রজেক্টগুলো যদি পাস হয় তাহলে কেপিএম হয়তো আবার আগের মতো তার যৌবন ফিরে পাবে। কর্ণফুলী পেপার মিলে আবারও পুরনো সেই স্বর্ণালী দিন ফিরে আসুক, এমনটাই চাওয়া প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। জয়পুরহাটে কৃষকদের কাছ থেকে নির্ধারিত দামের চেয়ে প্রতি বস্তা আলুর বীজে হাতিয়ে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। তবে অভিযোগ অস্বীকার করেছেন ডিলাররা। সংশ্লিষ্টরা বলছেন বীজের সংকট নেই, অভিযোগ পেলেই নেওয়া হবে পর্যাপ্ত ব্যবস্থা। সহকর্মী রেজাউল করিম রেজার তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আলু উৎপাদনে দেশের দ্বিতীয় অবস্থানে জয়পুরহাট। প্রকৃতিতে ঠান্ডা পড়ার সঙ্গে সঙ্গে কৃষকরা ব্যস্ত হয়ে উঠেছেন নতুন আলু রোপণে। কৃষকরা বলছেন সংকটের কারণে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বীজ আলু কিনতে বাধ্য হচ্ছেন তারা। অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন বলেও দাবি তাদের। বীজ আলু এক বস্তা আলু ধরেন 1000-1500 টাকা এরকম বেশি নেয় ভাই। এতে তো কৃষকের ক্ষতি। বীজ বেতন পাওয়া যাচ্ছে না, সার পাওয়া যাচ্ছে না, আমরা কিভাবে কি করব? যারা বড় বড় ব্যবসায়িক তারা সিন্ডিকেট করে দাম বেশি নিচ্ছে। এটা সরকারের কাছে বিশেষ আবেদন, যেটা তদন্ত করে দেখানো হোক। সরকারি রেট 3100-3200 টাকা রাখা হয়েছে, কিন্তু এটা না মেনে তারা অবৈধভাবে 4000-4100 টাকা রাখছে। জাত ভেদে 40 কেজি প্রতি বস্তা বীজ আলু 3500 টাকা থেকে শুরু করে বিক্রি হচ্ছে 5000 টাকা পর্যন্ত। অবশ্য ডিলাররা বলছেন নির্ধারিত দামেই বিক্রি করছেন তারা। দাম বেশি আমাদের কাছে নয়, দাম বেশি যারা নিচ্ছে অসৎ ব্যবসায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ব্লকও চেষ্টা করতেছে। সিন্ডিকেট কোম্পানিরই, পুরা কোম্পানির। কারণ কোম্পানির যদি না হতো আজকে আমাদের ডিলারদের 100 টন 50 টন করে মাল শর্ট দিচ্ছে। জেলা কৃষি কর্মকর্তারা জানান নির্ধারিত দামের চেয়ে কেউ বেশি দাম নিলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আলু বীজের দাম নিয়ে যাতে কোনো ব্যবসায়ী বা কোনো ডিলার যাতে কৃষকদের হয়রানি করতে না পারে বা প্রতারিত করতে না পারে অথবা উচ্চ মূল্যে বীজ বিক্রয় করতে না পারে, এই জন্য আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। জেলা প্রশাসনের সহযোগিতায় যে বিশেষ বাজার তদারকি টাস্কফোর্স গঠন করা হয়েছে, যে টাস্কফোর্স তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অতিরিক্ত দাম নেওয়ার কথা না, তারপরেও আমাদের মনিটরিং কার্যক্রম জোরদার আছে। কোনো ব্যক্তি এই বিষয়ে বেশি দাম নেওয়ার চেষ্টা করে বা নিয়ে থাকে তার বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। চলতি মৌসুমে জেলার 44,000 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর বিপরীতে বীজের চাহিদা রয়েছে প্রায় 60,000 মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি।